বিশ্ববাজারে দাম কমলেও এর কোনো প্রভাব নেই দেশের বাজারে। এখনও পেট্রোল পাম্পে আছে দীর্ঘ লাইন, গ্রাহকের ভোগান্তি অন্তহীন। এ নিয়ে আরও খবর জানবো আমরা। জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, পাম্পে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? বিশ্ববাজারে তো দাম কমেছে, কিন্তু খাত সংশ্লিষ্টরা যেমনটি বলেছেন যে বিশ্ববাজারে দাম কমলেও দেশের স্বাভাবিক হতে এখনো বেশ সময় লাগবে। তো পাম্পের কর্তৃপক্ষ কি বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে আর কেমন সময় লাগতে পারে? দেখুন, আমরা এই মুহূর্তে আছি মিরপুরের তালতলা এলাকায়, কাফরুল থানার। এই পাম্পে এই মুহূর্তে অকটেন পেট্রোলের এবং ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তারা ডিপো থেকে যে পরিমাণ সাপ্লাই পেয়েছে সেটা আসলে সাধারণ যে যানবাহনগুলো আছে সেগুলোতে বিক্রি করছে। এবং আপনি যেমনটি বলছিলেন যে যুদ্ধের স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমতির দিকে আছে এবং সেটি সামনের দিনে হয়তো আরও কমবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে। তো আমাদের দেশের যেহেতু 92% জ্বালানি তেল আমদানি নির্ভর, সেই আমদানি নির্ভরতার কারণে আসলে বিশ্ববাজারে গত কয়েক সপ্তাহ ধরে বাড়তি দামে আমদানি করতে হয় সরকারকে, এবং সরকারের কোষাগারের উপরে যে বিপুল পরিমাণ চাপ পড়ে সেটি অর্থমন্ত্রী সংসদে বাণিজ্য অর্থমন্ত্রী যেমন বলেছেন, তেমনি কিন্তু সংসদে জ্বালানি মন্ত্রীও জানিয়েছেন যে আসলে অর্থনৈতিকভাবে খুব চাপে পড়েছে সরকার এই জ্বালানি তেল গ্যাস আমদানি করতে গিয়ে। তো যেহেতু যুদ্ধ বন্ধের দিকে আছে এবং জ্বালানি তেলের দাম যেমন কমতেছে, গ্যাসের দামও কমার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বলা যায় যে আসলে বিশ্ববাজারে যদি এই জ্বালানি তেল গ্যাসের দাম কমে তাহলে বাংলাদেশের জন্য এটি স্বস্তির খবর, এবং সরকারের যে অর্থনৈতিক চাপে থাকার বিষয়টা সেটি একটি চাপটা কমবে। তো সেই জায়গা থেকে বলা যায় যে সরকার হয়তো সামনের দিনে আরও কম দামে জ্বালানি তেল আমদানি করতে পারবে এবং ডিপো থেকে এই যে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ স্বাভাবিক করতে পারবে। তবে এখন পর্যন্ত আগের মতো চাহিদার তুলনায় কিছুটা কম সরবরাহ হচ্ছে পাম্পগুলোতে, এবং পাম্পগুলোতে সরবরাহ কম থাকার কারণে অনেকগুলো পাম্প রাজধানীর বন্ধ রয়েছে, এবং যেসব পাম্পে এখন অকটেন পেট্রোল এবং ডিজেল সরবরাহ করা হচ্ছে যানবাহনগুলোতে, সেসব পাম্পে গাড়ির যেমন দীর্ঘ লাইন রয়েছে, এবং গত কয়েক সপ্তাহ ধরে আমরা মানুষের যে ভোগান্তি দেখছি, যে বিশৃঙ্খলা দেখছি, সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। তবে ইতিমধ্যে গতকালকে আমরা দেখেছি যে সরকার কিউআর কোডের মাধ্যমে যানবাহনগুলোতে জ্বালানি সরবরাহ শুরু করেছে। অর্থাৎ একটি যানবাহন সে কিউআর কোড স্ক্যান করে জ্বালানি তেল সংগ্রহ করবেন, এবং পরবর্তীতে আবার যখন তিনি জ্বালানি সংগ্রহ করতে আসবেন তখন একইভাবে কিন্তু তাকে স্ক্যান করতে হবে কিউআর কোড। স্ক্যান করলে তখন পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তখন বুঝতে পারবেন যে আসলে কতটুকু সে গতকালকে যদি তেল নিয়ে থাকেন তাহলে তার আজকে তেল নেওয়ার প্রয়োজন নেই, সেটি তাকে তেল দেওয়া হবে না। এরকম একটা সিস্টেম কিন্তু দাঁড় করানো হচ্ছে সরকারের পক্ষ থেকে, এবং যারা জ্বালানি বিভাগে কাজ করছেন তারা কিন্তু যথেষ্টভাবে চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। জি রাকিব, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন। দেশের বাজারে জ্বালানির সংকটের আপডেটের ব্যাপারে আমাদের জানাচ্ছিলেন তিনি। জ্বালানি সংকটের কারণে বন্ধ হওয়ার উপক্রম সেচ যন্ত্র, ব্যাহত হচ্ছে মিল কারখানার উৎপাদনও। ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, যুদ্ধ বন্ধ হলেও জ্বালানি তেলের দাম স্বাভাবিক হতে 2 বছরের মতো সময় লাগবে। আর বেশি দামে কিনতে হলেও সরকারকে সরবরাহ ঠিক রাখার কথাও বললেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। পাম্পের সামনে দীর্ঘ লাইন, গেল 1 মাসের চিত্র এমন। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পাম্পের সামনে ঝুলছে পেট্রোল অকটেন নেই লেখা সাইনবোর্ড। কাঙ্ক্ষিত মাত্রায় ডিজেল না পেয়ে পাম্প থেকে ফিরে যাচ্ছেন কৃষক। ফলে ঠিকমতো ঘুরছে না কৃষিযন্ত্রের চাকা, চলছে না সেচ যন্ত্রও। যুদ্ধ শুরুর পর 1 মাসে 11টি জাহাজে 2,80,000 টন ডিজেল সহ মোট 3,27,000 টন জ্বালানি এসেছে দেশে। এর বাইরে ভারত থেকে পাইপলাইন এসেছে আরও 22,000 টন। অন্যদিকে একই সময়ে নির্ধারিত 8টি জাহাজ প্রায় 3,85,000 টন জ্বালানি নিয়ে দেশে পৌঁছাতে পারেনি। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে দেশে। মিডল ইস্টের এই ফুয়েল এবং এলপিজি, এলএনজি এবং তেলের উপরে অনেকটা নির্ভরশীল। আজকেও যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায় বা ওনারা একটা ডিলে পৌঁছায়, আমাদের তেলের রেট ঠিক হইতে আরও মিনিমাম 2 বছর সময় লাগবে। কটা জাহাজ আসলো, 5টা জাহাজ আসলো না 4টা এলএনজি আসলো, সেটা কিন্তু বড় কথা না। যখন এই তেল এনার্জি সংকটটা ছিল না, তখন তো আর আমরা দেখতে যেতাম না যে কটা জাহাজ আসলো কটা আসেনি।
সো ইস্যু হলো, আমি যেটা মনে করি যে আমাদের অর্থনীতিটাকে চলমান রাখতে হবে। রেট যদি বেড়ে যাক, তারপর সাপ্লাইটা ঠিক রাখতে হবে। বিপিসির হিসাবে দেশে বছরে ৬৮ লাখ টনের মতো জ্বালানি তেল আমদানি হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। আর প্রতি মাসে দেশে এলপিজি আনা হয় ৬ লাখ টনের বেশি, যদিও মার্চে এসেছে ৩ লাখ টনেরও কম। সরকার কিন্তু দাম বাড়াবে না। সরকার সমন্বয় যদি করতে যায়, তাহলে আবার এটার আরেকটা মার্কেটে এফেক্ট আসবে। আবার কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়বে, পরিবহন খরচ বেড়ে যাবে। ফলে ওভারঅল সিচুয়েশনে আমরা কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে আছি। এখন আমরা প্রার্থনা করতে পারি সেটা হচ্ছে যাতে যুদ্ধটা থেমে যায়। যত তাড়াতাড়ি থামবে, তত তাড়াতাড়ি জ্বালানি সরবরাহ অনেকটা নেমে আসবে, ভালো হবে এবং দামও নেমে আসবে। এই জায়গাটাতে আমাদের এখন আর আমাদের হাতের বাইরে। তবে আশঙ্কার কথা হলো, মে মাসে নির্ধারিত ৫ এলএনজি কার্গো কাতার ও ওমান থেকে আসছে না বলে জানা গেছে। আবার স্পট মার্কেট থেকে দ্বিগুণের বেশি দামে কিনতে হচ্ছে এলএনজি। ফলে জ্বালানি খাতে বাড়ছে ভর্তুকির পরিমাণ। এজন্য চলতি মাসে ৪,৫০৯ কোটি টাকা চেয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। হরমুজ প্রণালী যদি আজকেই ওপেন করে দেয়, তারপরেও কিন্তু আমাদের এই সরবরাহ নিশ্চিত হবে না। আমাদের তাহলে অল্টারনেটিভ আমাদেরকে রাশিয়ার সাথে রিনেগোশিয়েট করা যায় কিনা থ্রু আমেরিকা, এটা একটা অপরচুনিটিস। অনুপধিকারী তরুণ, ৭১, ঢাকা। সংকটের এই সময়ও খোলা দোকানগুলোতে প্রকাশ্যে চলছে জ্বালানি তেলের বাণিজ্য। এজন্য অবশ্য গ্রাহকদের গুনতে হচ্ছে চড়া দর। অথচ তেলের অভাবে বহু ফিলিং স্টেশনে বন্ধ রয়েছে সরবরাহ। শুধু তাই নয়, রাজধানীর পাম্প থেকে জ্বালানি তেল কিনতে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়তই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন এস এ বাপ্পি। ডেমরা মিরপাড়া এলাকার মুন সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন মজুদ ফুরিয়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি লম্বা সময় ধরে বন্ধ রেখেছে সরবরাহ। অথচ পাশে খোলা দোকানে মিলছে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল, ডিজেল, যা ক্রয় বিক্রয় বা মজুদে কোনো ধরনের লাইসেন্স নেই প্রতিষ্ঠানটির। ফিলিং স্টেশনের ট্যাঙ্ক লরি এবং বিভিন্ন যানবাহন থেকে অবৈধভাবে কেনা এই জ্বালানি তেল বিক্রি হচ্ছে চড়া দরে, যদিও তা অস্বীকার করেন বিক্রেতা। যুদ্ধের আগে যে সময় তেলের ছিল, ওই সময় আমরা গাড়ির থেকে ড্রামে নামাইছি, ড্রামে দিছি, কিন্তু এখন তো আমরা তেল পাই না। সাইমান আছে, দোকানদাররা নেয়, আবার যারা জাহাজ বেছে জাহাজে মালটা নেয়, ওনারা নেয়। যাইতে বেশি নামাইতে পারলে যাইতে দিয়ে দেবে, বা দেখা গেছে কোনো আত্মীয় যদি বেশি লুয়ে যেতে পারে, যেমন আমটা লুয়ে যেতে পারে, দিয়ে দেবে। ডেমরা এলাকায় একদিকে রয়েছে ছোট বড় অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, অন্যদিকে পণ্যবাহী যানবাহনের নিয়মিত চলাচল। এই দুয়ে মিলে বাড়তি চাহিদা রয়েছে ডিজেল ও ফার্নেস তেলের, যা পুঁজি করে খোলা তেলের রমরমা বাণিজ্য চলছে সংকটের এই সময়েও। তেল সংগ্রহ করে গিয়ে আরেক জায়গায় বিক্রি করে দেয় এবং বিক্রি করে আবার তারা লাইনে দাঁড়ায়, এরকম কিছু মোটরসাইকেল চলে আসছে। এর জন্যই আসলে আমার মনে হয় একটু সংকটটা বাইরে গেছে। খোলা যদি খুচরা তেল কিনতে যাই, লিটার প্রতি 20 টাকা 30 টাকা দিয়ে বেশি দিয়ে তেল কিনতে হয় খোলা তেল। আর পাম্পে থেকে নিলে 100 টাকা লিটার নেওয়া যায়। এখন কোনো পাম্পে তেল পাইতেছি না ভাই। হাজি সাহেবে বলতে পারবো না কি ব্যবসা। তেল বিক্রি করে যার দোকান থাকে নারায়ণগঞ্জ। অন্যদিকে দিন যত যাচ্ছে ততই ফিলিং স্টেশনে বাড়ছে ভোগান্তি, বিশৃঙ্খলা। পেট্রোল, অকটেন ও ডিজেলের জন্য যানবাহন চালকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা, ঘুরতে হচ্ছে এক পাম্প থেকে অন্য পাম্পে। আমি আজকে ভোর 5:30 হাতিপুর বাজার থেকে সিরিয়াল দিচ্ছি, এখনো পর্যন্ত তেল পাইনি। পাম্পে ঢুকেছি, কেবল পাম্পের গেটে আসলাম। ফুল ট্যাঙ্ক নিলে 50 টাকা ঘুষ দিলে ওনারা পফুল ট্যাঙ্ক করে দিচ্ছে। এছাড়া সব গাড়িতে 600 টাকা করে হচ্ছে পেট্রোল দিচ্ছে। 9 দিন আগে একবার নিছিলাম, আর কালকে আসছি, নিতে পারিনি। এই পর্যন্ত আসছি, বন্ধ হয়ে গেছে। আজকে আবার আসছি 6টা থেকে। তারা এসি ঘরে বসে থেকে বলতেছে তেলের সংকট নাই, তারা কি পাম্পে ঘুরে দেখে না পাম্পের যে সিরিয়াল? আমি মনে করেন যে ইসের থেকে বাটা সিগন্যাল থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসছি। এদিকে মঙ্গলবার জেট ফুয়েলের দাম লিটারে 25 টাকা বাড়ায় আরও চাপে পড়েছে অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যবস্থা। রাকিব হোসেন, ৭১, ঢাকা। জ্বালানি সংকট থেকে পরিত্রাণ পেতে নিয়মিত বিরতিতে চট্টগ্রাম বন্দরে আসছে জ্বালানিবাহী জাহাজ।
তাই জ্বালানি নিরাপত্তায় বন্দর ও আশেপাশে এলাকায় অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, যুক্ত হচ্ছে তার সাথে। প্রণবেশ, বন্দরে জ্বালানিবাহী নতুন কোনো জাহাজ আর এসেছে কিনা এবং বন্দর কর্তৃপক্ষ কি বলছে জ্বালানি আমদানির বিষয়ে? পাশাপাশি এই যে হঠাৎ করে বন্দর ও আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে, সেটিও কেন হচ্ছে? চট্টগ্রাম বন্দরে নিয়মিত বিরতিতে এখানে বিভিন্ন জ্বালানিবাহী যে ট্যাঙ্কার কিংবা জাহাজ সেগুলো আসছে। এলএনজি, এলপিজি, ডিজেল, ফার্নেস অয়েল অর্থাৎ জ্বালানির যেসব গুরুত্বপূর্ণ কার্গো সেগুলো নিয়ে বাইরে থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না সহ বিভিন্ন দেশ থেকে এই জাহাজগুলো এখানে আসছে এবং নিয়মিত বিরতিতে চট্টগ্রাম বন্দরের যে ডলফিন জেটি রয়েছে সেখানে এই জ্বালানিগুলো খালাসও হচ্ছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যেহেতু জ্বালানির একটা সংকটময় পরিস্থিতি চলছে, এই কারণে চট্টগ্রাম বন্দর, কোস্টগার্ড, নৌবাহিনী তারা যৌথভাবে অভিযান পরিচালনা করছে। বিশেষ করে কেউ যাতে অবৈধভাবে তেল এখানে মজুত করে রাখতে না পারে, বিশেষ করে ভাসমান কোনো নৌযানে কিংবা এরকম যে পরিবহনগুলো রয়েছে সেগুলো ভাসিয়ে যাতে কেউ মজুত করতে না পারে, সেজন্যই এই অভিযান বা তদারকি চলছে। আমরা দেখতে পাচ্ছি বন্দরের কর্মকর্তারা রয়েছেন, কোস্টগার্ডের বিশেষ নিরাপত্তা বাহিনী রয়েছেন, এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন বন্দরের। আমি একটু প্রথমে যাব যে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাজ্জাদ। আপনি যদি বলেন যে এই এখন যে অভিযান, সেই অভিযানের উদ্দেশ্যটা কি? সারা দেশে জ্বালানি যে তীব্র সংকট দেখা দিয়েছে, এটা মূলত অনেকটা চোরাচার কারবারিদের কারসাজির কারণে হয়েছে, এটা আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। তো সেই বিষয়গুলো আমরা যথাযথ গুরুত্বের সাথে নিয়ে বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড এদের সমন্বয়ে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করছি বেশ কিছুদিন ধরে। তো আমাদের অনেকগুলো ক্যাচ রয়েছে এবং আজকেও আমরা সেই উদ্দেশ্যেই আমরা মোবাইল কোর্টে মাননীয় ম্যাজিস্ট্রেটদের নিয়ে আমরা অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত আমরা বেশ কয়েকটি ট্যাঙ্কারকে চেক করেছি, এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অনিয়ম লক্ষ্য করা যায়নি। এখন আমরা আউটার অ্যাঙ্করেজে যে সমস্ত ট্যাঙ্কারগুলো রয়েছে ওদেরকে চেক করব। যদি কোনো ধরনের অনিয়ম বা অ্যানোমালিস পাওয়া যায় আমরা তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিব। আমি একটু এখানে যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন তার কাছ থেকে জানবো, আপনারা কি কি বিষয় মূলত এই অভিযানে আপনারা মনোযোগ দেবেন? ধন্যবাদ। আমরা জ্বালানি সংকটের বিষয়টাই মূলত দেখছি, যেহেতু দেশে একটা জ্বালানি সংকট পরিস্থিতি রয়েছে। এটা ছাড়াও আমরা সাধারণত অভিযানগুলোতে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো জাহাজে থাকতে হয় সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি এবং চট্টগ্রাম বন্দর থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে 72 ঘন্টার বেশি যেন মাল লোড করার পরে বন্দর এরিয়াতে না থাকা হয়, সেই বিষয়টাও আমরা চেক করি এবং এটা ছাড়াও ওভারলোড আছে কিনা বা অন্য কোনো আইন ভঙ্গ হচ্ছে কিনা সেসব বিষয়ে আমরা খেয়াল রাখি। ধন্যবাদ। তো শুনছিলেন কোনো জ্বালানি বাহী যাতে কোনো ট্যাঙ্কার কিংবা অন্যান্য পরিবহন সেগুলো 72 ঘন্টার বেশি চট্টগ্রাম বন্দরের পেরিফেরিতে না থাকে সেটি তারা দেখবেন বলে আমাদেরকে ম্যাজিস্ট্রেট এখানে জানিয়েছেন। প্রণবেশ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, জানাচ্ছিলেন আমাদের চট্টগ্রাম বন্দরে আসা জ্বালানিবাহী জাহাজের আপডেট এবং সেখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে সে বিষয়ে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে। বুধবার দুপুরে সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সংশোধনী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। তবে এই বিষয় খুঁটিনাটি পর্যালোচনার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় প্রাথমিকভাবে আলোচনার সুযোগ চায় বিরোধী দল। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে বিল পাশের বিষয়ে বিরোধী দল সম্মতি দেয় এবং তা কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। জুলাই অভ্যুত্থানের সময় গণহত্যা বল প্রয়োগের অভিযোগে 2025 সালের মে মাসে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস বিরোধী আইনের সংশোধনী এনে অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করে। এই বিলটা হলো একটি গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধকরণ সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট। আগের যে আইন ছিল সন্ত্রাস বিরোধী আইন, সেটা অ্যামেন্ডমেন্টের জন্য মানে বিরোধী দলীয় নেতা নিশ্চয়ই স্মরণে থাকার কথা, ওনারা এবং এনসিপির বন্ধুরা সবাই মিলে এটা আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের প্রেক্ষিতে এটা মোটামুটি বাংলাদেশে একটা জনমত সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষিতে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে এবং অ্যাকর্ডিংলি সেটা নির্বাচন কমিশনে তাদের রেজিস্ট্রেশনটাও সাসপেন্ডেড হয়ে আছে এবং এখানে এই আইনের অনুবলে
পরবর্তীতে আর্টিকেল 47 অনুসারে সংবিধানের আইসিটি অ্যাক্টেও পরিবর্তন এনে সংগঠনের বিচারের জন্য সেই আইনটাও সংশোধন করা হয়েছে। জোটের ভিত্তিতেই আসন বণ্টন হবে সংসদের সংরক্ষিত নারী আসনের। মূলত বিএনপি, জামায়াত এবং স্বতন্ত্র এই তিন জোটই সংখ্যানুপাতিক হারে আসনগুলো পাবে। এজন্য বুধবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, এই ভোটের মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 21 এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল। ফারজানা আক্তারের প্রতিবেদন। সকলের কাছে আমি কৃতজ্ঞ। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোট হতে যাচ্ছে 12 মে। সকালে নির্বাচন কমিশনে এর তফসিল ঘোষণা করেন ইসি সচিব। তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে 21 এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে 22 ও 23 এপ্রিল। আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে 30 এপ্রিল। আপিল আবেদন 26 তারিখ, এটা রোববার। যদি কেউ আপিল করেন তাহলে এটা আপিল নিষ্পত্তি 27, 28 এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে আপনার 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল আর ভোট গ্রহণ হবে 12 মে। সংরক্ষিত নারী আসনের ভোটে বিএনপি জোটে থাকছে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি। আর জামায়াত জোটে আছে এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস। বিএনপি এবং তার জোটের ভিতরে 3 দল আছেন, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। এনাদের 36টা আসন। বিএনপি এবং তার জোট হচ্ছে 36টা। জামায়াতে ইসলাম এবং তার জোটের সাথে আছেন এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস। এনাদের 13টা। 6 জন স্বতন্ত্র প্রার্থী একজোট হয়ে ওনাদের জন্য একটা। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং রুমিন ফারহানা ম্যাডাম এনারা বলেছেন যে ওনারা কোর্টে এককভাবেই থাকবেন, কোনো জোটে যাবেন না। সো 36, 13, 1 এই মিলিয়ে 50টার হিসাব। ব্রিফিংয়ে সচিব বলেন, বৃহস্পতিবার হতে যাওয়া শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের পরিবেশ ভালো আছে। ফারজানা আক্তার, 71, ঢাকা। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের উপনির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপজেলা পর্যায় থেকে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট পেপার, বাক্স সহ ভোটের সরঞ্জাম। এদিকে নিরাপত্তার কারণে রিটার্নিং কর্মকর্তা বহিরাগত মানুষের প্রবেশ বন্ধ সহ যানবাহন চলাচলে বিধি নিষেধ দিয়েছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুরে বুধবার দুপুর 12টা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দপ্তর থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, বাক্স সহ ভোটের সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে। আগের দিন মঙ্গলবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বহিরাগতদের প্রবেশ ঠেকানো সহ বিভিন্ন পয়েন্টে তল্লাশি অভিযান শুরু করেছেন। সবগুলো কেন্দ্রের মালামাল চলে গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক এবং সুন্দর আছে। আশা করা যাচ্ছে এই নির্বাচনটি গত নির্বাচনের চাইতেও আরো উত্তমভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুচারুরূপে সুসম্পন্ন আমরা করতে পারবো। জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 উপজেলায় 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ইলেকশন ইনকোয়ারি কমিটির 3 জন যুগ্ম জেলা জজ দায়িত্ব পালন করবেন। এছাড়াও নির্বাচনী মাঠে সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও বিডিপি সদস্য মোতায়েন থাকবে। আজকে সকাল 7:30 থেকে যত এই সংশ্লিষ্ট এলাকার যত ভোটার আছে তাদের বাদে অন্য কোনো এলাকার কোনো ভোটার যদি ওই এলাকা অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই বিষয়ে আমরা জনসচেতনতার জন্য মাইকিং করেছি। এদিকে বগুড়ায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উপনির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও স্থানীয় সরকারের কাছে 7 দফা দাবি জানানোর পাশাপাশি সংবাদ সম্মেলন করেছে বগুড়া শহর জামায়াত ইসলামী। সকালে সংবাদ সম্মেলনে বগুড়া 6 সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রহমান সোহেল তাদের দাবিগুলো তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দলীয় পক্ষপাত মুক্ত নির্বাচনী কর্মকর্তা নিয়োগ এবং ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, সরকারি দলের প্রভাবে নির্বাচনী পরিবেশ ততই কলুষিত, ভীতিকর হয়ে উঠছে। আমরা লক্ষ্য করছি নির্বাচন কমিশনের নিযুক্ত রিটার্নিং অফিসার নিরপেক্ষ ভূমিকা পালনের পরিবর্তে একটি নির্দিষ্ট দলের পক্ষে নীরবে সহায়তা করে যাচ্ছে। 9 এপ্রিল সকাল 7:30 থেকে শুরু হবে ভোট গ্রহণ, চলবে বিকেল 4:30 পর্যন্ত। শাকিলা সম্পা, 71।
এ পর্যায়ে শেরপুর ৩ উপনির্বাচনের প্রস্তুতির খবর জানবো। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, কেন্দ্রে তো ভোটের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে, তো কেমন দেখছেন ভোটের আগের দিনে নির্বাচনের পরিবেশটা, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? মেজামিন, আসলে এই নির্বাচন কিন্তু স্থগিত হওয়া নির্বাচন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, এখানে আসলে যিনি এক প্রার্থী ছিলেন জামায়াতের, তিনি আসলে মারা যাওয়ার কারণে কিন্তু নির্বাচনটি স্থগিত হয়। আর সেই স্থগিত হওয়া নির্বাচনের যে আসন, অর্থাৎ শেরপুর 3 শ্রীবর্দী এবং ঝিনাইগাতি, এই দুটি উপজেলায় যে আমরা পরিবেশ আমরা দেখছি, অর্থাৎ প্রার্থীদের প্রচারণা কিন্তু একেবারে শেষ। এখন কার্যক্রম কিন্তু সকল কার্যক্রম নিচ্ছেন কমিশন, নির্বাচন কমিশন। তাদের কার্যক্রম ইতিমধ্যে আমরা দেখছি যে একেবারে শেষের দিকে, অর্থাৎ দুপুর 12টা থেকে তারা তাদের সকল সরঞ্জামাদি কিন্তু পৌঁছে দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু তারা আসলে শেষ করেছেন অথবা কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আমরা কথা বলবো এখানে জেলা নির্বাচনের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা রয়েছেন সাইফুল ইসলাম। আমরা একটু জানতে চাই, যেহেতু স্থগিত হওয়ার নির্বাচন এবং পরিবেশ এবং কার্যক্রম সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহায়তা সবকিছু মিলিয়ে কেমন দেখছেন, কেমন হতে পারে? আমাদের এই শেরপুর 3 আসনের নির্বাচনটা অত্যন্ত সুন্দর পরিবেশে এখন পর্যন্ত সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজকে মালামাল বিতরণ হলো। আমাদের এই উপজেলায় 72টি কেন্দ্র রয়েছে, 72টি কেন্দ্রের মধ্যে 71টি কেন্দ্রের মালামাল চলে গেছে। আর একজন প্রিজাইডিং অফিসার ব্যাংক কর্মকর্তা উনি আসতেছেন, ইনি নিয়ে গেলে আমাদের সকল মালামাল বিতরণ সম্পন্ন হবে। এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক হারে উপস্থিত আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর আছে। আশা করা, আমরা খবর পাচ্ছিলাম এখানে প্রায় 27 থেকে 28টির মতো ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। সেগুলোর বিষয়ে আপনাদের আসলে পদক্ষেপ কি কি থাকবে? আমাদের এখানে আমরা অধিক গুরুত্বপূর্ণ 27টি কেন্দ্র নির্বাচন করেছি, যেগুলো কেন্দ্রে বিগত দিনগুলোতে কিছু কিছু সমস্যা হয়েছিল। আমরা ওই কেন্দ্রগুলোতে অধিক পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করেছি এবং ওই কেন্দ্রগুলোর প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। আমরা ওগুলোকে বিশেষভাবে নজর দিব আর কি। ধন্যবাদ। মেহজাবিন, আমরা শুনছিলাম এখানে নির্বাচন কর্মকর্তা রয়েছেন এবং তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একেবারে সম্পন্ন, অর্থাৎ আগামীকাল সকাল 7টা থেকেই এইখানে যে ভোটের পরিবেশ, সেই পরিবেশটা কিন্তু শুরু হবে এবং এখানে যারা ভোটার রয়েছেন তাদের মাঝেও আমরা সেই প্রাণবন্ত পরিবেশ দেখছি, অর্থাৎ 17 বছর যে ভোট দিতে না পারা, সেটি কিন্তু তারা কালকে প্রকাশ করবেন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। সারা মেহজাবিন। সাজিদ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, শেরপুর 3 আসনের উপনির্বাচনের প্রস্তুতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বলেছেন এটাই নাকি অন্য কিছু? আচ্ছা, আমরা এই রায়টি গতকাল প্রকাশিত হওয়ার পরে এই রায়টি পড়ার চেষ্টা করেছি এবং আমি এই রায়টি পড়েছি এবং এটা হচ্ছে আমাদের সংবিধানের 116 অনুচ্ছেদ, তার সাংবিধানিকতার প্রশ্ন এখানে জড়িত এবং এই রায়টি যেহেতু সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, আপনারা জানেন এই রায়ের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যদিও হাইকোর্ট ডিভিশন এই মামলাতে বেশ কয়েকটি ডিরেকশন দিয়েছেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ, কিন্তু হাইকোর্ট কিন্তু নিজেই কিন্তু এই রায়টি যে চূড়ান্ত এটা মনে করেছেন বলে মনে হয়নি। কারণ আমাদের সংবিধানের 103-এর 2-এর ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকেন এবং সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে। সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। জনস্বার্থে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের বহিষ্কার করা যাবে, বহিষ্কৃতরা যেতে পারবেন না আদালতে। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রাখছে বর্তমান সরকার। একে কালা কানুন, অগণতান্ত্রিক ও অসাংবিধানিক বলছেন বিশ্লেষকরা। এমন আইন না করতে সংসদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। নূরনবী সরকারের প্রতিবেদন। জুলাই আন্দোলনে কেন্দ্রের মতো স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিরুদ্দেশ। জনস্বার্থে তাদের বহিষ্কার ও এর দায়মুক্তি দিয়ে স্থানীয় সরকারের সকল স্তরের প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে সচল করে রাখে অন্তর্বর্তী সরকার।
স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024। আপাতকালীন সময়ে সেই অধ্যাদেশকে হুবহু আইনে পরিণত করতে যাচ্ছে বর্তমান সংসদ। এই আইনটি পাশ হলে ইউনিয়ন পরিষদ, উপজেলা ও জেলা পরিষদ আর পৌরসভা ও সিটি কর্পোরেশনের নির্বাচিত জনপ্রতিনিধিদের যে কোনো মুহূর্তে জনস্বার্থে বহিষ্কার করতে পারবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বহিষ্কৃতরা যেতে পারবেন না আদালতে। এটাকে সংবিধান ও গণতন্ত্র বিরোধী হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এটা গ্রহণযোগ্য না, কারণ এটা অগণতান্ত্রিক। এটা গ্রহণযোগ্য না এ কারণেই যে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, এবং তার উপরে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা করা, এই যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষারও এটা সম্পূর্ণ রকমভাবে বিরোধী। ফলে এটা খুবই দুঃখজনক। এমন কোনো শব্দ যদি ব্যবহার করা হয় যেখানে মানে টার্মটা ঠিক ভেগ, মানে সুনির্দিষ্ট না, তাহলে এখানে এটা ব্যবহার করার সময় আমি বলবো অপব্যবহার হতে পারে। অপব্যবহার হওয়ার ফলে দেখা যাবে যে ইচ্ছা মাফিক এটা ব্যবহার হতে পারে। তাদের নির্বাচনী ইশতেহারে যেটা বলে আসছে স্থানীয় সরকারের ক্ষমতায়ন, সেটি সেই পথ থেকে তারা সরে আসছে, এটা এক। আর দ্বিতীয় হচ্ছে যে খুব পরিষ্কারভাবে দলীয়করণ। যদিও আগের মতো দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন করতে যাচ্ছে সরকার। বর্তমান যে দল যারা ক্ষমতায় এসেছে, সত্যি কথা হচ্ছে যে তাদের দীর্ঘদিন গ্রাসরুটে তাদের উপস্থিতি ছিল না। ফলে সেই উপস্থিতিটা যেন ওইখানে যেন তাদের নিয়ন্ত্রণটা সুসংহত হয়, সেই সুসংহতকরণের একটা হাতিয়ার হিসেবে এই অধ্যাদেশটাকে তারা কাজে লাগাতে চান। জনপ্রতিনিধি যারা জনগণ নির্বাচিত করে, তাদের এরকম কোনো অপব্যবহার করে পরিবর্তন করা বা বরখাস্ত করা এটা ঠিক। যেটি হচ্ছে যে আসলে স্থানীয় সরকারের যে বাস্তব ক্ষমতায়নের পথে সবচেয়ে বড় অন্তরায়টি এই বিষয়টি, এবং এটা যে সাবজেক্টিভ ইউজ হয়, মানে উদ্দেশ্যপ্রণীত ব্যবহার হয়, সেটা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানিয়েছেন আইনের অপপ্রয়োগ হবে না। রুনবী সরকার, ৭১, ঢাকা। ২০ এপ্রিল থেকে সারা দেশে একযোগে হামের টিকা দান শুরু করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিগত ২ সরকারের ব্যর্থতার কারণে দেশে হামের সংক্রমণ বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। সারা দেশে সরবরাহের জন্য প্রয়োজনীয় টিকা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। দুপুরে সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে এমন তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, সারা দেশে সরবরাহের জন্য টিকা মজুদ ও সংগ্রহ শুরু করেছে সরকার। এর জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিগত ২ সরকারের ব্যর্থতার জন্যই হামের সংক্রমণ শুরু হয়েছে বলেও দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী। হামের সংক্রমণের বিষয়ে অযথা আতঙ্ক না ছড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী। আমরা ১২ তারিখ থেকে উই আর গোয়িং টু কভার ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম, অ্যান্ড সো উই আর এক্সপিডাইটিং দ্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম অল ওভার দ্য কান্ট্রি ফ্রম 20th of this month। আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। ফ্রম 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু করব। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।